নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন, সর্বদা ভালোর দলেই আছেন। দয়া করে নাম প্রকাশ করবেন না। যাই হোক, তিনি নাম, ঠিকানা, ফোন নাম্বার সবই দিয়েছেন, আমি সেগুলো পড়ছি না। তিনি লিখছেন, লেখাপড়ার সূত্রে বর্তমানে আমি ঢাকায় থাকি। আমি একজন মেডিকেল স্টুডেন্ট। এরপরে তিনি কোন মেডিকেলে পড়েন সেটাও জানিয়েছেন, আমি সেটাও পড়ছি না। তিনি লিখছেন, ভাইয়া এটি আমার পাঠানো প্রথম ঘটনা। আমি কম বেশি অবসরে আপনার ভূত.com-এর একজন শ্রোতা। এই যাবৎকালে আপনার অনেক স্টোরি শুনেছি, জিন, কালো জাদু, উল্টোকরণ জাদু, লাশ এবং পরিবহন নিয়ে নানা ঘটনা। তাই আজ সাহস করে আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি ঘটনাটি সিলেক্টেড হবে এবং সবাইকে শোনাবেন। বেশি কথা না বলে সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি মূলত 2015 সালের দিকে ঘটে। তখন আমার বয়স 16। এসএসসি পরীক্ষা দিয়ে আমি সবেমাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। গ্রামের মেয়ে আমি। বরিশালের পিরোজপুর জেলার নাজিরপুর থানার ছোট্ট একটি গ্রাম। শীতের ভোরে টিউশন পড়ার জন্য ঘন কুয়াশার মাঝে চাদর মুড়ি দিয়ে বাসা থেকে বের হয়ে যেতাম। আমার টিউশন টাইম ছিল ভোর 7টা, আর শীতের সময় কুয়াশা ঘেরা গ্রামের পথে ভোর 7টা মানে ঝাপসা অন্ধকার। সামনেও একটু দূরত্বেও কিছু দেখা যায় না। এমনি একদিন সকালবেলা 6:10 দিকে, বলে রাখা ভালো, আমার টিউশন টিচারের বাসার দূরত্ব পায়ে হেঁটে অন্তত 30-35 মিনিট আমার বাসা থেকে। আমি বের হই সোয়েটার, টুপি, চাদর মুড়ি দিয়ে টিউশনের উদ্দেশ্যে। গ্রামের খালের পাড়ে রাস্তা ধরে কিছু দূর হেঁটে আসার পথে একটা কালভার্ট পার হতে হয়। শীতের সিজন, খালে বেশি পানিও নেই। চির ধরে খালের মাঝ বরাবর পানির রেখা বয়ে গেছে। বলতে গেলে খুবই কম পানি, যেহেতু ভোরের সময় নদীতে ভাটার টান, পানি শুকিয়ে গেছে। আমি ঠিক কালভার্টের সামনে দাঁড়িয়ে পা বাড়াবো, আর তখনই কালভার্টের ওই নিচের দিকে কিছু একটা জোরে আওয়াজ করতে থাকে। আমি চমকে উঠি। আওয়াজটা এমন মনে হচ্ছে পানি ভর্তি পুকুরে সজোরে কেউ লাফ দিয়েছে ঝপাত করে, আর আওয়াজটা কালভার্টের একদম নিচ থেকে আসছিল। এই জন্য কিছুটা প্রতিধ্বনিত হয়ে সাউন্ডটা ফিরে আসছিল। কিন্তু কই, খালে তো একদমই পানি নেই। যদি আশেপাশে বা কাছে দূরে কিছু পড়ে থাকে তাহলে খালের নিচে এমন আওয়াজ হওয়ার কথা না। হাত ঘড়িতে সময় দেখলাম। অত কিছু না ভেবে দ্রুত পা চালিয়ে হেঁটে চললাম কালভার্টের ওপর দিয়েই। হ্যাঁ, তখনও আমি পায়ে হাঁটার প্রতিধ্বনি শুনছিলাম ব্রিজের ওপর। কিন্তু এটা স্বাভাবিক আওয়াজ। কাকভোর, কোথাও কেউ নেই। হালকা আওয়াজ অনেক জোরে শোনায়। সান্ত্বনা দিলাম মনকে। আমি যথা নিয়মে স্যারের বাসায় চলে গেলাম। তারপর আমি প্রায় ভুলেই গিয়েছিলাম 10-12 দিন। এক রাতে আমার মা, আমার চাচা প্রায় রাত 12:45 নাগাদ কবি গান শুনে বাড়ির দিকে রওনা হন। বলে রাখা ভালো, শীতকালে গ্রামে গ্রামে কবি গানের আসর জমে। এটি হিন্দু ধর্মের ভক্তিমূলক গানের আসর, কিছুটা নীতিকথাও বলা যায়। তো আমরা একটি সরকারি প্রাইমারি স্কুল পার হয়ে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর দেখলাম একটি সাদা, মোটা তাজা, বেশ তুলতুলে পশমওয়ালা বেড়াল আমাদের রাস্তা আটকে বসে আছে এবং ডাকছে। গ্রাম্য একটি কুসংস্কার রয়েছে, বেড়াল পথ আটকালে সেই পথে যাওয়া উচিত না। কিন্তু শীতের রাত 12:45 মানে গ্রামে রাত দুপুর। আমি অল্প বয়স্ক একটি মেয়ে। আমার চোখে ঘুম যেন আমাকে বারবার মাতালের মতো দুলিয়ে দিচ্ছিল। অত কিছু ভাবার সময় নেই। আমি, আমার মা, চাচা সোজা হেঁটে চলেছি। আমি আমার মায়ের হাতে হাত রেখে হাঁটছি। আমার মায়ের হাতে হ্যারিকেন, চাচার হাতে একটি টর্চ। আমাদের হাঁটার গতি অনেক তীব্র ছিল, কিন্তু কিছু দূর গিয়ে আমরা থামতে বাধ্য হয়েছিলাম ঠিক সেইখানে যেখানে সেই কালভার্টটা ছিল। আমাদের পথ
আটকে রয়েছে একটা বিশাল কালো মিচমিচে সাপ। আমি দেখা মাত্র সাপ সাপ বলে চিৎকার করে মায়ের শাড়ি খামচে ধরি। টর্চের আলোয় সাপটির সারা দেহ যেন স্বর্ণের মতো চিকচিক করছিল। মনে হচ্ছিল সাপটি রাস্তা জুড়ে শটান শুয়ে আছে, কোনো প্রকার নড়াচড়া করছে না। এবার উপায়? এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? আমি এবং চাচা সাপটিকে তাড়ানোর চেষ্টা করি, সেই সত্ত্বেও সাপটা কোনো প্রকার পাত্তা দিচ্ছে না। সে একইভাবে শুয়ে আছে। 2-4 মিনিট কেটে যাওয়ার পর চাচা সিদ্ধান্ত নিলেন সাপটিকে আঘাত করবেন, আর সাপটাকে আঘাত করে ছেড়ে দেয়া মানে বোকামি। এটা গ্রাম্য কুসংস্কার। পরে নাকি সাপ প্রতিশোধ নিতে আঘাতকারীর বংশ নির্বংশ করে দেয়। তাই চাচা সাপটিকে একেবারে মেরে ফেলার পরিকল্পনায় রাস্তার ধারে শক্ত কোনো লাঠি খুঁজতে লাগলেন। এদিক ওদিক তাকিয়ে দেখলেন, অবাক করা বিষয় হলো চোখের পলক ফেলতেই সাপটি গায়েব। কোথায় গেল? এত লম্বা সাপ কোন দিকে গেল? সামনে না পেছনে, রাস্তার এপাশে না ওপাশে? টর্চের আলো ফেলে দেখলাম কিছু নেই। মনের সন্দেহ নিয়ে চাচা বললেন, যাই হোক, গেছে তো, নে এবার পা চালা, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। জোর পায়ে আমি অমনি চাচার কথা শুনে ভয়ে ভয়ে ব্রিজের ওপর দিয়ে হাঁটা শুরু করলাম। আবারও সেই একই রকমের প্রতিধ্বনি হচ্ছিল। আমি হেঁটে চলেছি মায়ের হাত ধরে। ব্রিজ থেকে নেমে রাস্তা ধরব, অমনি আমার পায়ে হোঁচট খেয়ে আমি পড়ে গেলাম। মনে হলো কেউ যেন পেছন থেকে আমাকে সজোরে ধাক্কা দিয়েছে। আমি একটা চিৎকার দিয়ে উঠলাম। হাতের কোনোই ছিলে গিয়েছিল। চাচু নিচু হলেন আমাকে ধরে ওঠানোর জন্য। অমনি তখনই তার হাত থেকে টর্চটা পড়ে গিয়ে বন্ধ হয়ে গেল। মায়ের হাতে থাকা হালকা হ্যারিকেনের মিটমিটে আলো। আমরা টর্চ খুঁজছিলাম, পাচ্ছিলাম না। জামা কাপড় ধুলোবালি লেগে একাকার। এমন একটা অবস্থায় ঠান্ডা বাতাস কানের কাছ দিয়ে সুর সুর করে বয়ে যেতে লাগলো। যাই হোক, টর্চটা অবশেষে খুঁজে পেলাম। তারপর চাচা ঝাঁকাঝাঁকি করে টর্চটা পুনরায় জ্বালাতে সক্ষম হলেন। অতঃপর আমরা এগিয়ে যাব। হাঁটা শুরু করেছি, অমনি মনে হলো কেউ যেন আবারও সজোরে ধাক্কা দিল। এবার পায়ে খুবই ব্যথা পেলাম। ফট করে উঠে আমি চাচাকে বললাম, পেছন পেছন কে আসছে দেখো তো চাচা, মনে হচ্ছে কেউ আমাকে বারবার ধাক্কা দিচ্ছে। চাচা বললেন, আরে বেটি, এত রাতে কে আসবে? আমরা 3 জন ছাড়া কেউ নেই। আমার পুরো শরীর ঘামে ভিজে একাকার। কয়েক মিনিট হাঁটার পর খালের পাড় ধরে সামনে প্রকাণ্ড আকারের বহু পুরনো একটা শিমুল গাছ। চাচা হঠাৎ থেমে একটু দাঁড়ালেন, বললেন, ওপরে তাকাস নে মা, পেছনে তাকাস নে, সোজা সামনে তাকিয়ে টর্চের আলোয় পা ফেলে হেঁটে চল। কিন্তু আমার ভয় থাকলেও মনের কৌতূহল মেটাতে আমি ওপরে তাকালাম। তাকিয়ে চোখ বড় বড় করে আমি যা দেখলাম, নিজের চোখকে বিশ্বাস করাতে পারলাম না। আমি মা গো বলে চিৎকার করব, এমন সময় আমার চাচা আমার মুখ চেপে ধরে বললেন, একদম চুপ, একটাও আওয়াজ করিস না, তাড়াতাড়ি হেঁটে চল। আমি ঘামে ভিজে যাচ্ছিলাম, হাঁটু কাঁপছিল। মায়ের একটা হাত আমি শক্ত করে ধরেছিলাম, অন্য একটা হাত চাচা শক্ত করে ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি জ্ঞান হারিয়ে ফেলবো এখনই। এরপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি দুপুর প্রায় 3টে। বিছানায় শুয়ে প্রচণ্ড জ্বর আর শরীরের ব্যথায় আমি নড়াচড়া করতে পারছি না। আমি দেখলাম, হ্যাঁ, আমার হাতের কনুইয়ে কাল রাতের ছিলে যাওয়া সেই দাগ। আমি ভুল নই, কাল রাতে সেই বিভীষিকাময় ঘটনার সম্মুখীন আমি হয়েছিলাম। আমি সেই পিশাচের পুরো অস্তিত্বটা বিশ্বাস করতাম না যদি নিজের চোখে কাল রাতে আমি না দেখতাম। এতকাল শুধু শুনে এসেছিলাম যে শিমুল গাছে পিশাচের বাস। কাল রাতে তার প্রমাণ পেলাম। তারপর কবিরাজ আসলেন এবং বললেন, মা, জানো তো ওসব জায়গার কথা, বেঁচে ফিরতে পেরেছ এটাই অনেক। ওই যে কালভার্ট, ওটাই তো বেশ কয়েক বছর আগে একটা মরা বাচ্চার লাশ পাওয়া গিয়েছিল। ওখানে এখনো মাঝরাতে পানিতে আওয়াজ হয়। আর ওই যে শিমুল গাছটা,
এককালে মানুষ দিনের বেলা ওখানে একা হাঁটতে ভয় পেত। আর একা কখনো কোথাও যেও না মা। তিনি আমাকে ঝাড়ফুঁক করে দিলেন, পানি পড়ে দিলেন, বললেন 7 দিন পানি পড়া খেতে হবে এবং প্রথম 3 দিন গোসলের সময় পানির সাথে পড়া পানি মিশিয়ে গোসল করতে হবে। এরপর আমার জ্বর কমে গেল। কবিরাজের দিয়ে একটা তাবিজ এখনো আমি সাথে রাখি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি বিশেষভাবে অনুরোধ করব, সবাইকেই করি, আপনাকেও করছি, যখন কোনো ঘটনা লিখবেন, লেখার পরে প্লিজ আপনারা নিজেরাও একটু পড়ে নেবেন, তাহলে আমার জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।